কেমন লাগতেছে বায়োফার্মাসিউটিক্স? ভালোই লাগতেছে স্যার, সবগুলোই তো নতুন এই সেমিস্টার, সব সাবজেক্টই। ভালো স্যার, বাট ডিফিকাল্ট। হ্যাঁ, বায়োফার্মাসিউটিক্স একটু ডিফিকাল্ট আছে, কনসেপ্ট গুলো একটু হাইপোথেটিক্যাল টাইপ আর কি। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট কি জিনিস। স্যার আমাদের এমনিতে ফাইনাল এসের সিলেবাসটা স্যার, মানে মিডে সিলেবাসটা কোন পর্যন্ত স্যার, একটু আগে যদি বলেন। মিডের সিলেবাসটা কোন চ্যাপ্টার পর্যন্ত, কয়টা চ্যাপ্টার? লেকচার 5 পর্যন্ত থাকার সম্ভাবনা আছে, আমি জানাই দেব। যদি লেকচার 5 পর্যন্ত থাকে, এটা লেকচার 6, 5 পর্যন্ত মানে লাস্ট লেকচার পর্যন্ত থাকতে পারে। ওইটা কনফার্ম হলে আমি জানাবো না, ঠিক আছে? ওইটা থাকার আচ্ছা স্যার, সম্ভাবনা আর স্যার বেশি। আমাদের তো বিএলসি তে স্যার, বিএলসি তে হ্যাঁ, তো 15 মার্কের পরীক্ষা হবে। স্যার বিএলসি তে তো আমাদের 15 মার্কের পরীক্ষা হবে মিড টার্মে। হ্যাঁ, হ্যাঁ। এখন স্যার, আমাদের যে ভাইবা পরীক্ষাটা ওইটা স্যার, মানে আমরা চাচ্ছিলাম যে আচ্ছা, না, সবগুলো এটা একসাথে দিয়ে এটা দেওয়ার জন্য ভাইবা। এটা এটা নিয়ে একটা কনফিউশন আছে এখন পর্যন্ত। কালকে আমি জি দেখলাম স্যার। যেটুক যে ভাইবা মেবি মিডে নাও থাকতে পারে। ঠিক আছে, মিডে ভাইবা নাও থাকতে পারে, এখনো শিওর না, এটা আমাদের কাছে কোনো মেইল আসে নাই। আমি যতটুকু জানি যে এখানে হয়তো বা আসতে পারে, তোমার ট্রু ফলস আসতে পারে 5 মার্কের জন্য, এমসিকিউ থাকবে 10 মার্কের, আর এসএ টাইপ কোশ্চেন থাকবে হচ্ছে 5 মার্কসের, আর 5 মার্কস হচ্ছে তোমার বিএলসি যে অনলাইন অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর উপরে থাকবে, ঠিক আছে? বিএলসি তে তোমাদের যে কোশ্চেন করি, কোশ্চেন আনসার ফোরাম, এগুলোর উপরে থাকবে। এইটা এখন পর্যন্ত আমি জানি। আর আমাদের কাছে এখন আউটলাইনের মেইল আসে নাই, হয়তো আজকে চলে আসবে, আসলে বলতে পারবো যে আসলে কি ভাইবা থাকবে কি থাকবে না। ঠিক আছে, ওকে স্যার। ক্লিয়ার হয়েছে তো না সবার কাছে? আর ভাইবা হইলে ওইটা কিভাবে নেবো এটা পরে জি স্যার। জানাবো না, ঠিক আছে? আর লেকচার মেবি 5 পর্যন্ত থাকতে পারে, আর যদি কতটুকু থাকবে ওইটাও আমি জানাবো। 5 পর্যন্তই এখন পর্যন্ত টার্গেট করে পড়তে থাকো আর কি। ইজি আছে ম্যানেজমেন্ট খুবই। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতেছিলাম টোটাল, এখানে হচ্ছে বিজনেস টাইপ টোটাল 4 ধরনের বিজনেস টাইপ নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, মাল্টিন্যাশনাল বিজনেস, আর হচ্ছে গ্লোবাল বিজনেস। তো ডোমেস্টিক বিজনেস জিনিসটা আসলে কি, কোনো আইডিয়া আছে? মানে নাম থেকে কি বুঝো, যে ডোমেস্টিক বিজনেস বলতে কি বুঝো তুমি? ডোমেস্টিক বলতে স্যার দেশের মধ্যে, মানে অভ্যন্তরীণ যে বিজনেসটা বোঝায়, আচ্ছা, নিজ আচ্ছা, আচ্ছা, দেশের আচ্ছা, মধ্যে বা আচ্ছা। একটা এরিয়ার মধ্যে নির্দিষ্ট, হ্যাঁ, হ্যাঁ, গুড। এরকম মনে হয়। আচ্ছা, হ্যাঁ। তো নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে ডোমেস্টিক বিজনেস মানে কোনো একটা বিজনেস, বা কোনো একটা বিজনেস যখন কোনো একটা সার্টেন কান্ট্রিতে হ্যাঁ রান করা হবে বা চলবে, এবং এই বিজনেসটার ক্ষেত্রে সবকিছু, বিজনেসে তোমার র মেটেরিয়াল থেকে শুরু করে এভরিথিং, সব রিসোর্স প্লাস হচ্ছে তোমার যখন তুমি সব রিসোর্স গুলা ইউজ করবা, সবগুলা তোমার দেশের মধ্যেই থাকবে, তুমি বাহির থেকে কোনো কিছু ইম্পোর্ট করতেছো না তোমার ওই বিজনেসটা রান করার জন্য। ইন দ্য মেইন টাইম তোমার হচ্ছে তুমি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা বানাচ্ছো সেটা হচ্ছে ওই দেশের মধ্যে তুমি সেল করতেছো, তার মানে তুমি হচ্ছে টোটালি সেলফ ডিপেন্ডেন্ট, তোমার অন্য কোনো কান্ট্রির উপরে নির্ভরশীলতা নাই, কোন রিসোর্সের জন্য নাই, প্লাস হচ্ছে তুমি অন্য কোনো কান্ট্রিতে তোমার প্রোডাক্ট সেলও করো না। দেন ওইটাকে আমরা ডোমেস্টিক বিজনেস বলি, এবং ডোমেস্টিক বিজনেসটা হচ্ছে টোটালি নর্মালি স্মল টাইপের যে বিজনেস গুলা থাকে, স্মল বিজনেস ইউনিট যারা থাকে তারাই হচ্ছে নর্মালি ডোমেস্টিক্যালি রান করে। এবং এটার উদাহরণ বলা হয়েছে কিছু কিছু রেস্টুরেন্ট থাকে, সব রেস্টুরেন্ট না, অনেক রেস্টুরেন্টই আছে, যেমন হচ্ছে তোমার ডোমিনোজ, ম্যাকডোনাল্ডস, দে আর নট ডোমেস্টিক বিজনেস, এক্সাম্পল অফ ডোমেস্টিক বিজনেস। সো মেইনলি তোমার যেটা হচ্ছে যে কিছু রেস্টুরেন্ট আছে, প্লাস হচ্ছে তোমার কিছু কিছু বিজনেস আছে বাংলাদেশেও, যেমন যেগুলো শুধুমাত্র বাংলাদেশেই চলে, অন্য কোনো দেশের সাথে তাদের কোনো বিজনেস নাই, তারা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই সবকিছু করে। ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে হবে ডোমেস্টিক এর জাস্ট উল্টা। ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে তারা হয় কোনো র মেটেরিয়ালের জন্য বা কোনো এ, মানে যে কোনো হয়তোবা তাদের কোনো একটা অ্যাডভাইজার বা কোনো একজন এমপ্লয়ি বাহিরের দেশের, বা থাকে না যে কোনো একজন মনে করো নীতি নির্ধারক বাহিরের দেশে থাকতে পারে, বা র মেটেরিয়াল তারা বাহিরের দেশ কোনো অন্য কোনো দেশ থেকে আমদানি করতেছে। এটা হচ্ছে তাদের রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে, যে রিসোর্স গুলা তারা কোনো অন্য কোনো দেশ থেকে আনতে পারে, এটা একটা হইতে পারে। অথবা তারা যেটা করতে পারে যে তাদের যে প্রোডাক্ট গুলো তৈরি করতেছে সেটা তাদের দেশে তো সেল করতেছি, একটা মেইন প্যারেন্ট একটা দেশে তারা সেল করতেছে, ইন দ্য মেইন টাইম তারা যেটা করে অন্যান্য দেশেও তারা ওই প্রোডাক্ট সেল করে রেভিনিউ আর্ন করার চেষ্টা করে। তার মানে হচ্ছে প্রোডাক্টটা এখানে তৈরি হবে একটা জায়গায়, যেমন বাংলাদেশেই তো সব ম্যাক্সিমাম ওষুধ কোম্পানি গুলাই
তোমার মানে তারা এক্সপোর্ট করে, বিভিন্ন প্রোডাক্টকে তারা হচ্ছে বাহিরে হচ্ছে রপ্তানি করে, ঠিক আছে। সো এই যে রপ্তানি করে, এটার ক্ষেত্রে দেখা গেছে যে তারা কোনো না কোনো ভাবে ইন্টারন্যাশনাল অন্যান্য দেশের সাথে কানেক্টেড, এবং তাদের এই বিজনেসটাকে আমরা বলি হচ্ছে তোমার কি ইন্টারন্যাশনাল বিজনেস। এবং সব মোটামুটি যাদের ইন্টারন্যাশনাল বিজনেস আছে সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিরই এটা আইএম বা ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট নামে একটা আলাদা ইউনিটই আছে, যারা হচ্ছে শুধুমাত্র এই এক্সপোর্টের ব্যাপারগুলো ডিল করে। এখানেও ফার্মাসিস্টরাই চাকরি করে, ঠিক আছে। তার মানে হচ্ছে হয় কোনোভাবে তুমি র মেটেরিয়াল আমদানি। হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। স্যার কিছু কিছু কোম্পানি আছে স্যার, মানে দেশের মধ্যে প্রোডাক্টটা স্যার তৈরি করতেছে, কিন্তু এটা দেশের মধ্যে না সাপ্লাই দিয়ে শুধুমাত্র দেশের বাইরে সাপ্লাই হুম দিচ্ছে। আমাদের এখানে একটা সাইকেল ফ্যাক্টরি আছে, ওরা হুম। দেশে কোনো সাপ্লাই দেয় না, সব দেশের বাইরে। সেক্ষেত্রে এটা এটাও কোন ধরনের ইন্টারন্যাশনাল। কোম্পানি স্যার? এটা মানে দেশে এটাও উৎপন্ন ইন্টারন্যাশনাল হচ্ছে কিন্তু বিজনেস হবে। দেশের বাইরে চলে যাচ্ছে। এটাও ইন্টারন্যাশনাল হবে। তার মানে হচ্ছে তুমি একটা জায়গায় তৈরি করে যখন অন্য জায়গায় সেল করতেছো, অন্য জায়গা থেকে রেভিনিউ নিয়ে আসতেছো, দিস ইজ অলসো ইন্টারন্যাশনাল বিজনেস, ঠিক আছে। মানে তারা দেশে বিজনেস করতেছে না, বাট ইন্টারন্যাশনালি অন্যান্য কান্ট্রিতে তারা বিজনেস করতেছে। আমরা দেখবো যে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে যখন কথা বলবো তখনই তুমি বুঝতে পারবে যে কোনটা আসলে কি ধরনের, মানে কেন এটা ইন্টারন্যাশনাল বিজনেস বা কেন এটা লোকাল বা ডোমেস্টিক বিজনেস হচ্ছে। সো ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আমরা বলতে হচ্ছে সে কোনো না কোনো ভাবে সে হচ্ছে অন্য দেশের উপর নির্ভর করবে, হয় রিসোর্স আনার জন্য, অথবা সে যেটা করবে যে তোমার রেভিনিউ ইনকাম করার জন্য সে অন্য দেশের উপর ডিপেন্ড করতেছে। দ্যাটস ওয়াই আমরা তাকে ইন্টারন্যাশনাল বিজনেস বলতেছি। যেমন এখানে স্কোয়ারের কথা বলা হয়েছে যে স্কোয়ার 80% ইনকামই হচ্ছে বাংলাদেশে থেকে করে, এবং 20% হচ্ছে বাইরে থেকে তারা এক্সপোর্ট করার মাধ্যমে করে। তারপর যেটা আছে সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল বিজনেস বা বহুজাতিক কোম্পানি বলতে আমরা যেটা বুঝি, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তাদের মার্কেটটা হবে ওয়ার্ল্ড ওয়াইড, এবং তাদের হচ্ছে বিভিন্ন দেশে, যে যে দেশে তাদের বিজনেস আছে সবগুলা দেশেই তাদের হচ্ছে যেটা থাকবে যে তোমার আহ, ওই দেশে তারা হচ্ছে প্রোডাক্ট আলাদা, তাদের ইউনিট থাকবে যেটাতে তারা হচ্ছে প্রোডাক্ট তৈরি করবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন সানোফি আছে, নোভার্টিস আছে, জিএসকে আছে, সবারই কিন্তু নিজস্ব কি আছে, প্ল্যান্ট আছে বাংলাদেশে। তারা বাংলাদেশেই প্রোডাক্ট তৈরি করে, যদিও তারা র মেটেরিয়াল অ্যালোকেশন বা সোর্সিং এর ক্ষেত্রে তারা বিভিন্ন দেশের উপর ডিপেন্ড করে, বাট তারা যেটা করে তারা হচ্ছে প্রত্যেকটা দেশে, যেসব দেশে তাদের বিজনেস রান করতেছে সব দেশে তাদের কি আছে, প্রোডাকশন ইউনিট আছে। এবং তাদের একটা সেন্ট্রালি একটা রেগুলেশন আছে, যেটা হচ্ছে তারা সেন্ট্রালি, যেমন বাংলাদেশে কোনো একটা প্রবলেম হলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য তাদের ডিসিশন যেটা নেবে সেটা হচ্ছে সেন্ট্রালি, তাদের যেই দেশের মানে জিএসকে কোম্পানিটা যেই দেশে, সেই দেশে তাদের একটা হেডকোয়ার্টার আছে, যেখান থেকে তারা হচ্ছে মেইনলি বিভিন্ন তাদের যে রিজিয়নের বিজনেস গুলো আছে সেই রিজিয়ন গুলার বিজনেসের যে কোনো ধরনের প্রবলেম রিলেটেড ডিসিশন গুলো তারা হচ্ছে ওই হেডকোয়ার্টার থেকে নিবে। তার মানে হচ্ছে তোমার বাংলাদেশে কোনো প্রবলেম অ্যারাইজ করলে, সে ফর এক্সাম্পল জিএসকে বাংলাদেশে কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ করছে জিএসকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, যে সাইড এফেক্ট দেখা যাচ্ছে বা কিছু করছে, সো এই যে প্রোডাক্টটা বাংলাদেশে নেক্সট টাইম কি করবে বা এটা থাকবে কি থাকবে না, এই ডিসিশনটা বাংলাদেশের লোকাল যারা জিএসকে এর ইয়া আছে, এমপ্লয়িজ আছে, তারা ডিসিশনটা নিবে না। ডিসিশনটা আসবে হচ্ছে সেন্ট্রাল যে হেডকোয়ার্টার তাদের আছে সেখান থেকে আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে অনেক দেশে বিজনেস থাকতে পারে, সব দেশেই তাদের কোম্পানির প্ল্যান থাকতে পারে, বাট প্ল্যান গুলো সেন্ট্রালি নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে। ওই দেশ বা ওই দেশের কোনো অথরিটিস থাকবে না নিয়ন্ত্রণ করার জন্য। এবং এরা হচ্ছে র মেটেরিয়ালের জন্য দেখা গেছে বিভিন্ন দেশের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের র মেটেরিয়াল তারা হয়তো বা বাহিরে অন্য কোনো দেশ থেকে সোর্সিং করে বা নিয়ে আসে। এটা হচ্ছে মাল্টিন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে। আর গ্লোবাল বিজনেসটা হচ্ছে কাইন্ড অফ, এখন এখানে একটু কনফিউজিং ব্যাপার আছে যে মাল্টিন্যাশনাল বিজনেস কোনটা আর গ্লোবাল বিজনেস কোনটা। মাল্টিন্যাশনাল গ্লোবাল দুইটাই হচ্ছে সিমিলার টাইপের, দুইটাই হচ্ছে অনেকগুলা দেশে তাদের বিজনেস করে। কিন্তু গ্লোবাল বিজনেস এবং মাল্টিন্যাশনাল বিজনেসের মধ্যে মূল পার্থক্য যেটা, যে গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে, মাল্টিন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আমরা বলছি যে যে বাংলাদেশে কোনো প্রবলেম হলে তারা হচ্ছে ডিসিশনটা নেবে হচ্ছে হেডকোয়ার্টার থেকে, বাট গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় না। যেমন এদের প্রত্যেকটা দেশেই বিজনেস ইউনিট থাকবে, যে যে দেশে বিজনেস ইউনিট থাকবে ওই দেশের অথরিটি হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে ডিল করবে, ওই সব প্রবলেম, সব ডিসিশন মেকিং, এভরিথিং সবকিছু নিয়ন্ত্রিত হবে ওই দেশের অথরিটি দ্বারা। যেমন আমরা যদি বলি যে বিভিন্ন কোম্পানি, মাইক্রোসফট, যেমন মাইক্রোসফটের ক্ষেত্রে যদি বলি, মাইক্রোসফট ইন্ডিয়া ক্ষেত্রে কিন্তু মাইক্রোসফটের ইয়ে আছে, মানে মাইক্রোসফট ইন্ডিয়া নামে একটা তাদের, আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে ব্রাঞ্চ আছে। সো মাইক্রোসফট ইন্ডিয়ার যে
ইয়াগুলো আছে বা মাইক্রোসফট ইন্ডিয়াতে যত ধরনের প্রবলেম হয় বা যা যা আছে মাইক্রোসফট রিলেটেড সব অ্যাক্টিভিটিস গুলো ইন্ডিয়ান যে অথরিটিস আছে মাইক্রোসফট দ্বারা নির্ধারিত তারাই হচ্ছে দেখে, এখানে সেন্ট্রাল কোনো কন্ট্রোল থাকে না নর্মালি। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে তাদের বিজনেস বিভিন্ন দেশেই থাকবে, বাট প্রত্যেকটা দেশের বিজনেসটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেন্ট্রাল অথরিটির উপর ডিপেন্ডেন্ট না। বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যালো। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তো এখানে মাল্টি ন্যাশনাল আর হচ্ছে গ্লোবালের মধ্যে পার্থক্য কি বলছি, কে বলবো? দেখি তো, দাঁড়াও। আহ, বলবো হচ্ছে, বলো কেউ একজন বলো, স্বপ্নিল না অন্য কেউ বলো। উম, রোমানা বলো, রোমানা আক্তার। তোমাদের কি সব মেয়ে নাকি? স্যার আমাদের স্যার 70% মেয়ে হুম, আর 30% ছেলে। রোমানা বলো। হ্যাঁ, আমাদের রোমানা শোনা যাচ্ছে? মোহাম্মদ আলী বলো, মোহাম্মদ আলী। মাল্টি ন্যাশনাল গ্লোবাল স্যার মার্কেটের মোহাম্মদ ক্ষেত্রে দুইজন, কোনজন বলবে? জিরো আলী স্যার দুইজন। 97 97 যে সে বলো। জি স্যার। হ্যাঁ, গ্লোবাল বিজনেস আর হচ্ছে মাল্টি ন্যাশনাল বিজনেস এই দুটোর মধ্যে পার্থক্য কি বলছিলাম? স্যার গ্লোবাল বিজনেস যেটা স্যার, এটা স্যার যদি বাংলাদেশে স্যার যদি কোনো সমস্যা হয় তাহলে স্যার মেইন যে হেডকোয়ার্টার ওইটা থেকে হুম, স্যার সিদ্ধান্ত নেবে। আর স্যার মাল্টি ন্যাশনাল যেটা স্যার, সরি স্যার, মাল্টি ন্যাশনালটা স্যার বাইরের হেডকোয়ার্টার থেকে নেবে। আর স্যার গ্লোবাল স্যার যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে স্যার সব সিদ্ধান্ত হ্যাঁ নেবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। গুড। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আমরা মাল্টি ন্যাশনালের ক্ষেত্রে তাদের বিভিন্ন দেশে বিজনেস থাকবে, বিভিন্ন দেশে তাদের বিজনেস ইউনিট গুলো থাকতে পারে, সব থাকবে, বাট তাদের ডিসিশন গুলো আসবে সেন্ট্রাল যে প্যারেন্ট যে দেশ আছে, যে দেশ থেকে অ্যাকচুয়ালি বিজনেসটা জেনারেট করছে সেই দেশ থেকে। আর গ্লোবালের ক্ষেত্রে বলছে যে ওদের এদের ক্ষেত্রেও বিজনেস সব দেশেই থাকবে, সব জায়গায় তারা বিজনেস করবে, বাট এই ক্ষেত্রে ডিসিশন গুলো আসবে ওই দেশের যে মানে ইয়াটা আছে, ইন্ডিভিজুয়াল যেই অফিসটা আছে বা তাদের যে অথরিটিজ আছে, দে উইল ডিসাইড যে তারা কি ধরনের ডিসিশন তারা মেক করবে। দ্যাট মিনস দে ক্যান অপারেট ইন্ডিপেন্ডেন্টলি ইন কেস অফ গ্লোবাল বিজনেস, অ্যান্ড মাল্টিন্যাশনালের ক্ষেত্রে দে ক্যানট, মানে কি বলা যায়, অপারেট ইন্ডিপেন্ডেন্টলি। এবং বাংলাদেশ আসলে মাল্টিন্যাশনাল ফ্রেন্ডলি কান্ট্রি না, বিশেষ করে যদি মেডিসিনের কথা বলি। বাংলাদেশ থেকে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো দিন দিন চলে যাচ্ছে, কারণ তারা এখানে সার্ভাইভ করতে পারতেছে না, এত কম্পিটিটিভ মার্কেট। এবং বলা যায় যে কাইন্ড অফ ব্যাড প্র্যাকটিস আছে অনেকগুলা, এগুলা হচ্ছে তারা কোপ আপ করতে পারে না অনেক ক্ষেত্রে। দ্যাটস ওয়াই তোমার জিএসকে তো অলরেডি চলে গেছে, বাট সানোফিও চলে যাবে যাবে করছে, এখনো গেছে কিনা জানি না। সানোফি আকিজের কাছে বিক্রি করে দেওয়ার কথা তাদের কোম্পানি। স্যার সানোফি, তারপর স্যার সানোফির সব মানে জিনিসপত্র ডিপিএল ফার্মাসিউটিক্যাল নামে একটা নতুন হয়েছে চট্টগ্রাম, ওদের কাছে সেল দিয়ে দিছে। ডিবিএল জানি, আচ্ছা বুঝতে পারছি যে ডিবিএল তো বড় কোম্পানি। আচ্ছা, জি স্যার, ওদের আচ্ছা কাছে সব তারপর সেল হচ্ছে দিয়ে। তোমার নোভার্টিস আছে, এখনো নোভার্টিস এখনো টিকে আছে। এছাড়াও আছে সার্ভিয়ার আছে, আরো আরো আছে বাংলাদেশের কোম্পানি মাল্টিন্যাশনাল, আমরা হয়তো নামও জানি না। ওকে, দেন ডিফারেন্ট অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনালাইজেশন। তার মানে হচ্ছে তুমি যখন একটা বিজনেস করতে যাবা ইন্টারন্যাশনালি, তাহলে তোমাকে কি কি অ্যাপ্রোচ আছে, লাইসেন্সিং, ইম্পোর্ট এক্সপোর্ট, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এন্ড জয়েন্ট ভেঞ্চার, তারপর হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। সো আজকে আমরা জাস্ট এটা দেখবো, এক্সপোর্ট ইম্পোর্ট এই জিনিসটা। সো আমি মেবি এক্সপোর্ট, মেবি কি আমরা এটা জানি যে এক্সপোর্ট জিনিসটা কি আর ইম্পোর্ট জিনিসটা কি? কেউ একজন বলো তো ওইটা। স্যার ইম্পোর্ট হচ্ছে যে আমদানি করা আর এক্সপোর্ট হচ্ছে যে রপ্তানি। আচ্ছা, কোন একটা জিনিস যখন তুমি বাহির মানে তোমার বাংলাদেশ, ম্যাম যেমন বাংলাদেশে যেমন 1981 সালে যে ড্রাগ অর্ডিন্যান্স ছিল, তৈরি হয়েছিল, সেটা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ প্রায় 80% ড্রাগই হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইম্পোর্ট করতো, বাহির থেকে নিয়ে আসতো। এবং যেটা যদি এখনো আমরা কন্টিনিউ করতাম, আমরা যদি সেলফ ডিপেন্ডেন্ট না হইতাম, মানে অ্যাজ এ কান্ট্রি, যাতে করে আমরা যে ড্রাগ প্রডিউস করতে না পারতাম, তাহলে দেখা গেছে যে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট ড্রাগের ফুলফিল করার জন্য যে পরিমাণ টাকা দিয়ে আমাদের ড্রাগ ইম্পোর্ট করা লাগতো, ওইটা অলমোস্ট আমাদের যে পরিমাণ রেমিটেন্স আসে পার ইয়ার, ওই রেমিটেন্সের টাকা টোটালটাই আমাদের ড্রাগ ইম্পোর্ট করতে লেগে যেত। তো যেহেতু আমরা এখন সেলফ ডিপেন্ডেন্ট হয়েছি আফটার 19 মানে ড্রাগ অর্ডিন্যান্স এর পরে, যেটা তোমার হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ
সরকারের সময় হয়েছিল আর কি, এবং এটা বলা যায় যে এটা মানে কাইন্ড অফ মানে একটা লাইফ চেঞ্জিং ডিসিশন ছিল, যে মানে এটা না হলে দেখা গেছে যে বাংলাদেশের মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলাই হয়তো বা টিকে থাকতো, কিন্তু ওই অর্ডিন্যান্সে লোকাল কোম্পানি গুলাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে। সো এরপর থেকে হচ্ছে আমরা আসলে এখন তো আমাদের নিজেদের রিকোয়ারমেন্ট ফুলফিল করি, ইন দ্য মেইন টাইম আমরা মানে এক্সপোর্টও করতেছি অনেক দেশে। সো ইম্পোর্ট এক্সপোর্ট দুইটা জিনিসই আমরা বুঝি, যে এক্সপোর্ট জিনিসটা হচ্ছে যখন তুমি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করেও এক্সট্রা অ্যামাউন্ট কে তুমি বাইরে কি করতে পারবা, রপ্তানি করতে পারবা, দেন এটাকে বলা হয় হচ্ছে এক্সপোর্টিং। আর ইম্পোর্টিং মানে হচ্ছে যখন তুমি মানে কোনোভাবে তোমার ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারতেছো না, তখন তোমাকে যেটা করতে হবে অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে, এবং অন্য দেশে তোমার হচ্ছে দেশ থেকে তোমার হচ্ছে ড্রাগ হচ্ছে তোমার করতে হবে, আমদানি করতে হবে। তো বাংলাদেশ এখন মোটামুটি ডিপেন্ডেন্ট, এবং বাংলাদেশ প্রায় 137 কান্ট্রিজ এর মতো কান্ট্রিতে মনে হয়, মেবি না যেন 170, সঠিক নাম্বারটা মনে নাই, দেশে হচ্ছে তারা ড্রাগ রপ্তানি করতেছে। এবং মোটামুটি ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানিগুলোর ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট নামে আলাদা একটা ইউনিটি আছে, যেটা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি ট্র্যাকই করতেছে। এবং এই এক্সপোর্ট ইম্পোর্ট মানে এক্সপোর্টিং এর যে বিজনেসটা, এটা এক্সপান্ড করার কারণে এখন বাংলাদেশের কোম্পানিগুলা এফডিএ অ্যাপ্রুভালের জন্য উঠে পড়ে লাগছে। যেহেতু এখানে মেইন জিনিসটা কাজ করে হচ্ছে বাংলাদেশের শ্রমের দাম কম, যার ফলে বাংলাদেশে খুব ইজিলি তুমি কম কস্টে প্রোডাক্ট বানাইতে পারো, এবং এটা হচ্ছে মানে প্রফিটাবিলিটি মানে কাজ করে আর কি, প্রফিট তুমি ইজিলি জেনারেট করতে পারো। তো এই কারণে দেখা গেছে যে বাংলাদেশ এখন অলরেডি এফডিএ অ্যাপ্রুভাল পেয়ে গেছে, মনে করি ভ্যাকসিনকো পাইছে, স্কোয়ার পাইছে, যদিও পুরাটা পায় নাই, একটা বিজনেস ইউনিট জাস্ট ওদের পাইছে, প্ল্যান্টের একটা ইউনিট এফডিএ অ্যাপ্রুভাল পাইছে। তো এগুলো হচ্ছে তোমার বাহিরের দেশে রপ্তানি করার ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তো সেগুলো আমরা একটু দেখি ওয়ান বাই ওয়ান। আমরা এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে অলরেডি জানছি। তারপর হচ্ছে যে অ্যাডভান্টেজ কি, এক্সপোর্ট করার তোমার অ্যাডভান্টেজটা কি। যেমন তুমি তোমার মার্কেট শেয়ারটা বাড়াতে পারতেছো, তুমি একটা লোকাল মার্কেটে কনফাইন্ড না, এখন তুমি এখন অন্যান্য অনেকগুলা দেশে সেল করতেছো। অ্যাজ এ রেজাল্ট দেখা গেছে যে তোমার কি হচ্ছে, তোমার মানে যে প্রোডাক্টের যে মার্কেট যে সাইজ, মার্কেটিং এগুলো পড়ানোর কথা, প্রফিট শেয়ার, মার্কেট সাইজ, মার্কেটিং তো পড়াচ্ছে তোমাদের না? হুম। জি স্যার, তারপর আছে। ওকে। সো এই যে যেহেতু কি করতেছো, তুমি অন্য দেশে এগুলাকে রপ্তানি করতেছো, দ্যাটস হোয়াই তোমার দেখা গেছে কি হচ্ছে যে তোমার মার্কেট সাইজটা ইনক্রিজ করতেছে, প্রফিট বাড়তেছে তোমার। এবং তোমার হচ্ছে যেহেতু তুমি বাহিরের দেশে রপ্তানি করতেছো, আগে তোমার দেশের জন্য বানাইতে 100টা, এখন বানাচ্ছ হচ্ছে 200টা, 100টা দেশে রাখতেছো, বাকি 100টা বাইরে পাঠিয়ে দিচ্ছ। এতে করে দেখা গেছে যে 100টা বানাইতে যে কস্ট পড়বে, 200টা বানাইতে গেলে কস্ট একটু কমে যাবে। তো এতে করে যেটা হয় যে তোমার মানে পার ইউনিট কস্টটা তোমার কমে যাচ্ছে, মানে প্রোডাকশন কস্ট। আমরা বলি না যে অল্প একটু বানাইতে গেলে খরচ বেশি পড়বে, আপনি যদি বেশি বানান তাহলে খরচ কম পড়বে। তো এটা একটা কেস আছে। তারপর হচ্ছে তোমার প্রোডাক্টের লাইফ সাইকেল এক্সপান্ড করতেছে। প্রোডাক্টের লাইফ সাইকেল কে পড়াইছে না মার্কেটিং স্যার, এ? না স্যার। আচ্ছা, যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের 4টা স্টেজ থাকে তার লাইফে। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে গ্রোথ, তারপর হচ্ছে ম্যাচুরিটি, এন্ড লাস্ট ডেক্লাইনিং ফেজ। যে দেখবা কিছু কিছু প্রোডাক্ট একটা সময় গিয়ে পিক লেভেলে থাকে। সে ফর এক্সাম্পল শারজেলের কথা যদি বলি, ইসোমিপ্রাজোল, যেটা হচ্ছে তোমার হেলথ কেয়ারের, এখন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট মার্কেট ধরে রাখছে হচ্ছে শারজেল, প্রায় মান্থলি ইয়ারলি হচ্ছে 450 কোটি টাকার মতো সেল হচ্ছে পার ইয়ার। তো এটা হচ্ছে তার মনে করো ম্যাচুরিটি স্টেজ। ম্যাচুরিটি স্টেজ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে তার মানে লাইফের সেরা পর্যায়ে সে এখন আছে, কিন্তু সে কি কখনো ফল করবে না? এমন তো না যে আজীবন হেলথ কেয়ার 450 কোটি টাকার শারজেল বিক্রি করবে, তা তো না। কারণ একটা সময় গিয়ে কিন্তু শারজেলটা ফল করবে, শারজেলের জায়গাটা অন্য কেউ ধরবে। কথা বুঝাতে পারছি? এর আগেও তো শারজেলের জায়গায় কেউ না কেউ ছিল, তাই না? তো ওই জায়গাটা এসে শারজেল ধরছে। তো এই যে ব্যাপারটা, যে দেখো তুমি একটা মার্কেটে প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করাইলা, শুরুতে মার্কেটে প্রোডাক্ট ছিল না, তুমি নতুন করে এনে মার্কেটে এটাকে ঢুকাইলা যে আচ্ছা আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি, এটা নতুন মার্কেটে, এটা এই ডিজিজের জন্য খুব ভালো কাজ করে। যখন ডক্টররা দেখলো যে না, দিস ইজ কনভিন্সিং, এই থেরাপিউটিক এজেন্টটা অনেক কনভিন্সিং, ভালো রেজাল্ট দিচ্ছে, সো তারা কি করবে, কন্টিনিউয়াসলি প্রেসক্রাইব করা শুরু করবে এই ড্রাগটা পেশেন্টদেরকে। এতে করে কি করলা, তুমি ইন্ট্রোডিউস করানোর পরে হুটহাট করে আস্তে আস্তে মান্থ টু মান্থ হচ্ছে প্রোডাক্টের সেল কি করতে থাকবে, বাড়তে থাকবে, যেহেতু ডাক্তাররা এটাকে ভালো পাইছে।
আফটার দ্যাট একটা সময় গিয়ে সেটা হচ্ছে ম্যাচুরিটি পর্যায়ে চলে যাবে, এবং ম্যাচুরিটি পর্যায়ে গিয়ে তার মানে হচ্ছে যতটুকু শেয়ার মার্কেটে ছিল তার ওই পিক লেভেলে সে আছে, এর বেশি আর শেয়ার ইনক্রিজ করা সম্ভব না। এখন তুমি যদি প্রোডাক্টটাকে লাইফ সাইকেল ইনক্রিজ করা বলতে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, যে দেখো তোমার মার্কেট, তোমার বাংলাদেশের মার্কেটে সে পিক পর্যায়ে আছে, বাট তুমি যদি এই প্রোডাক্টটাকে ইন্ডিয়ান মার্কেট বা নেপালের মার্কেটে ইন্ট্রোডিউস করো, সে কিন্তু আবার কি করবে, ওই মার্কেটে ইন্ট্রোডাকশন পর্যায়ে চলে গেল। তোমার দেশে সে ম্যাচুরিটি পর্যায়ে আছে, বাট নেপালে তুমি যখন এটাকে ইন্ট্রোডিউস করাচ্ছ সে কিন্তু ওইখানে ইন্ট্রোডাকশন পর্যায়ে চলে গেছে। কারণ ম্যাচুরিটি পর্যায়ের পরেই আস্তে আস্তে হচ্ছে ডেক্লাইনিং পর্যায়ে, তার মানে হচ্ছে সেল একটা সময় গিয়ে ম্যাচুর হয়ে আস্তে আস্তে সেলটা ফল করতে থাকবে, যে এটা এখন আর মানে না। বাট ওই সময় তুমি দেখলাকে এটাকে নেপালে তুমি ট্রান্সফার করে দিলা, নেপালে এই ড্রাগটা আগে ছিল না, তুমি ওইখানে গিয়ে এটাকে ইন্ট্রোডাকশন পর্যায়ে নিয়ে গেলে, তার মানে তোমার ড্রাগটা কিন্তু কি হচ্ছে না, মানে ডেক্লাইনিং পর্যায়ে যাচ্ছে না। তুমি চাইলে ওইখানে আবার নেপালে কিছুদিন এটা নিয়ে বিজনেস করতে পারবে। বুঝতে পারছি। সো এক্সপোর্ট করার সুবিধা হচ্ছে এইটা, যে তুমি কোন একটা দেশে তোমার ড্রাগটা ডিক্লাইনিং পর্যায়ে যাওয়ার আগে তুমি এটাকে অন্য কোনো দেশে ট্রান্সফার করে ওইখান থেকে কিছু প্রফিট নিতে পারো। বুঝছি, ক্লিয়ার হয়েছে মোটামুটি। এটা এটা একটা জি গ্রাফ স্যার। আছে, গ্রাফ দিয়ে মার্কেটিং এ হয়তো বা পড়াবে তোমাদেরকে, গ্রাফ এঁকে পড়াইলে মানে খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ। ভাইবাতে জিজ্ঞেস করে প্রোডাক্ট লাইফ সাইকেলের 4টা স্টেজ কি কি, মার্কেটিং এগুলো পড়াবে আই থিঙ্ক। আচ্ছা, তারপর শর্ট অ্যানালাইসিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস মার্কেটিং স্যার এ একটা কিছু প্রশ্ন জিনিস। ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার কিছুদিন আগে তো একটা প্রতিবেদন দেখছিলাম যে এই যে প্রোডাক্ট গুলো বানানোর ক্ষেত্রে বাংলাদেশে যে প্রোডাক্টটা সাপ্লাই করে ওইটা আলাদা সিস্টেমে মানে একটু নিম্নমানের ভাবে বানায়, এবং ইন্টারন্যাশনাল যেগুলো দেশে বাইরে হুম এক্সপোর্ট হুম করে হুম 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 ওইগুলা হুম। স্যার অন্য করে উন্নত মানের ভাবে বানায়। এটা কি স্যার সত্যি কিনা স্যার? বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল নিয়ে একটা প্রতিবেদন হ্যাঁ দেখছিলাম হ্যাঁ, এটা স্যার। তো অবশ্যই। এখন তুমি, আমি বলি, তোমার যেমন মনে করো তোমার হচ্ছে ইউএস, তোমার মনে করো ইউএসএ তে তুমি রপ্তানি করবা প্রোডাক্টটাকে, তাহলে তো যেই দেশে তুমি রপ্তানি করবা বা যেই দেশে তুমি কোন একটা প্রোডাক্ট কে কি করতে চাচ্ছ, এক্সপোর্ট করতে চাচ্ছ, তুমি তো চাইলে এমন না যে তুমি ওই দেশের কোন একজন বায়ারের সাথে কন্ট্যাক্ট করলা যে আপনার দেশে তো এই ট্রাকটার দরকার আছে, আমি আপনাকে এই ট্রাকটা সাপ্লাই দিব। ব্যাপারটা কিন্তু এরকম হয় না, কারণ তুমি যে দেশে রপ্তানি করবা ওই দেশের কিছু অথরিটিস থাকে, কিছু গাইডলাইন থাকে, যে ড্রাগ ওই দেশে আমদানি করার জন্য কি কি ধরনের রেগুলেশন ফলো করতে হবে। এখন তুমি বাংলাদেশের মার্কেটে জাস্ট ডিজিডিএ বা তোমার মনে করো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এদেরকে তুমি জাস্ট মনে করো অনেকাংশে বললা, খারাপ শোনা যায় আসলে, না বলে খারাপ কিছু। আচ্ছা, ও এখানে খুব একটা রেগুলেশন হয় না, কিন্তু তুমি যখন মনে করো ভালো কোন একটা দেশ বা অন্য কোন একটা দেশকে তুমি রপ্তানি করতে যাবা, তখন কিন্তু তোমাকে কিছু প্যারামিটার মিট করা লাগবে কোয়ালিটির দিক দিয়ে। এবং ইউএসএ তে যাওয়ার জন্য তুমি যদি ইউএসএ দিছে ফর এক্সাম্পল তুমি যাও, তোমার তোমার ইউএস এফডিএ অ্যাপ্রুভাল ছাড়া তুমি ইউএসএ তে পাঠাতে পারবে না। এখন ইউএস এফডিএ অ্যাপ্রুভাল পাওয়াটা কিন্তু খুবই রিগোরাস একটা প্রসেস, মানে খুবই কঠিন একটা প্রসেস। তার মানে দেখো যে বেক্সিমকো স্কোয়ার এরা জাস্ট একটা প্ল্যান্টের একটা অংশকে তারা জাস্ট ইউএস এফডিএ অ্যাপ্রুভাল নিয়ে আসছে, ওই সেট আপটাই ডিফারেন্ট। ওইখানে যে ড্রাগ প্রোডাক্ট প্রডিউস হবে অবশ্যই ভালো হবে, স্বাভাবিক তাই না? আরেকটা ব্যাপার আছে, কস্ট মিনিমাইজেশনের ব্যাপার আছে। এখন ইউএসএ তে তুমি যে প্রোডাক্টটাকে যে দামে বিক্রি করতে পারবা, বাংলাদেশে কিন্তু তুমি পারবা? না স্যার। একটা সিম্পল উদাহরণই তোমাকে দিই, যেমন অ্যাজিথ্রোমাইসিন জিম্যাক্স যেটা স্কোয়ারটা, সেটা হচ্ছে তোমার দাম হচ্ছে 35-36 টাকার মতো পড়ে, আর তোমার হচ্ছে নোভার্টিসের যেটা সেটা 65 টাকা। এখন তুমি কোনটা কিনবা? তুমি 65 টাকা দিয়ে অ্যাজিথ্রোমাইসিন খাবা? অবশ্যই না স্যার, কোয়ালিটি তা তো ডিফারেন্স আছে, এমন তো না যে তোমার আউট অফ নো হোয়ার নোভার্টিস মাল্টিন্যাশনাল কোম্পানি দে ডিমান্ডেড জাস্ট 65 টাকা ফ্রম ইউ, এমন তো না ব্যাপারটা। তাদের অবশ্যই কোয়ালিটির কিছু ব্যাপার স্যাপার আছে, তাই না? সো র মেটেরিয়াল সোর্সিং টা মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমার যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, যে তুমি র মেটেরিয়ালটা কোন জায়গা থেকে আনছো। ইভেন ফার্মা কোম্পানি গুলো র মেটেরিয়াল সোর্সিং টা নিয়েও মার্কেটিং করে। যেমন কোন একটা কোম্পানি মনে করো অ্যাজিথ্রোমাইসিনের র মেটেরিয়াল নিয়ে আসছে ইউএসএ থেকে, তাহলে তারা যেটা বলবে যে তারা এটাই মার্কেটিং করবে, ডাক্তারদের কাছে গিয়ে বলবে যে আমাদের এই র মেটেরিয়াল ইউএসএ থেকে আসছে। কথা বুঝতে পারছি? আর স্যার কোন চায়না র দেশের মেটেরিয়াল, আলু? চাইনিজ ইন্ডিয়ান, চায়না ইন্ডিয়া এই দুই দেশ থেকে আমাদের দেশে ম্যাক্সিমাম র মেটেরিয়ালস গুলো আসে, যেগুলা খুব একটা সুবিধার না। ঠিক স্যার কোন আছে। দেশেরটা সবচেয়ে ভালো র মেটেরিয়াল? জার্মানি নাকি স্যার, শুনছিলাম একবার, মনে নেই স্যার। এটা আসলে আমি শিওর না, এটা এটা আমি শিওর না যে কোন দেশেরটা অ্যাকচুয়ালি ভালো র মেটেরিয়াল। এগুলো হচ্ছে মেইনলি সাপ্লাই চেনের এরা ডিল করে, তো সব দেশ তো জি আর সবকিছুতে ভালো হবে এটাও না আসলে, সব র মেটেরিয়াল সব দেশে ভালো হবে এটাও না। আচ্ছা, র মেটেরিয়াল সোর্সিং গুরুত্বপূর্ণ, যে তুমি কোন সোর্স থেকে র মেটেরিয়াল নিয়ে আসছো, এবং ওইটার উপরও দাম ডিপেন্ড করবে যে তোমার আসলে দাম কেমন হবে।
আচ্ছা, এটা হচ্ছে কিছু অ্যাডভান্টেজেস বললাম। দেন ডিসঅ্যাডভান্টেজ যদি বলি তাহলে এক্সট্রা কিছু কস্ট আছে এখানে। এক্সট্রা কস্ট হতে পারে তোমার ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে, তুমি যখন এক্সপোর্ট করবে ট্রান্সপোর্টেশনে কিছু কস্ট আর যাবে। আমার একটা question ছিল, স্যার। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে স্যার দেশি মানে যে কোম্পানিগুলো আছে এগুলার প্রোডাক্ট কেন বেশি চলে স্যার? এইখানে কয়েকটা ব্যাপার কাজ করে, যেমন ফার্মা কোম্পানিতে প্রোডাক্ট সেল হয় পার্সোনাল রিলেশনশিপের বেসিসে। কারণ ফার্মা কোম্পানিতে তোমার কোম্পানির সাথে ডক্টরদের একটা ভালো রিলেশন মেনটেন করে মানে কোম্পানিগুলা, এবং এক রিলেশনশিপটা অনেকাংশে পার্সোনাল টাইপ। যে ইনসেপ্টার ডক্টর আছে, মনে করো ফর এক্সাম্পল এক্স কোম্পানি এক্স, তাদের কিছু ডক্টর আছে যাদেরকে তারা মান্থলি পে করে এবং যাদেরকে তারা টার্গেট করে তারা মার্কেটিং করে, এবং এরা দেখা যাচ্ছে শুধু ওই কোম্পানির প্রোডাক্টটাকে কি করে তোমার প্রেসক্রাইব করে। এখন প্রেসক্রিপশন ছাড়া তো ওইটা নর্মালি দেখছি, দেখা যাচ্ছে যে ওষুধ, হ্যাঁ। ওই কোম্পানি প্রেসক্রিপশন করে স্যার, আর ওই কোম্পানি ওষুধ হুম লেখে ওনারা। হুম 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 হুম। তো এতে করে দেখা গেছে যে তুমি দেখো এখন মাল্টি ন্যাশনাল গুলো তো কিন্তু এগুলা করে না, মানে ওরা তো এই প্র্যাকটিসটা খুব একটা ফলো করে না, কারণ ওদের একটা ইথিক্যাল ব্যাপার স্যাপার আছে, বা ওরা ওইগুলাকে খুব স্ট্রংলি ফলো করে। সো দ্যাট ইজ ওয়াই যে দেখা যাচ্ছে যে তাদের ডক্টররা তাদের প্রেসক্রিপশন ওইভাবে করতে চায় না, কারণ তাদেরকে তো ওইভাবে বেনিফিটেড করতেছে না। কথা বুঝছো? এটা একটা মেজর ইস্যু জি আজকে স্যার। এখানে এটা একটা issue। আচ্ছা, তো এক্সট্রা কস্টের ব্যাপারটা বলছি, এখানে ট্রান্সপোর্টেশন এক্সট্রা একটা কস্ট আছে, প্লাস হচ্ছে ওই দেশের যে আমরা বলছি যে কিছু গাইডলাইন্স আছে যেগুলো তোমার মিট করতে হয়, এটাও একটা কস্টের ব্যাপার। প্লাস ওই দেশকে টার্গেট করে তোমার প্রমোশনাল অ্যাক্টিভিটিস তৈরি করা লাগে এক্সট্রা। বাংলাদেশে যেরকম মনে করো বিভিন্ন ধরনের কলম, প্যাড, তারপর লিটারেচার এগুলা দেয়, তো ওই দেশকে কেন্দ্র করে আবার এটা একটা উদাহরণ যদি দিয়ে বলি, যেমন দেখো যে মার্কেটিংটা কতটা ইম্পর্টেন্ট এবং দেশ ওয়াইজ মার্কেটিং এর পার্সপেক্টিভটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো যে আমরা বাঙালিরা বা নর্মালি অ্যারাবিয়ানরা বাদে বাকি ম্যাক্সিমামরা কিন্তু ডান থেকে বাম দিকে লেখা, মানে বাম থেকে ডানে লিখি। মানে লেখার সময় কি করি, বাম থেকে লিখতে লিখতে ডান দিকে যাই, তাই না? খাতার মধ্যে যদি লিখি, তাই না? জি স্যার। কিন্তু জি তোমার স্যার। এখন অ্যারাবিক যারা আছে তারা কিন্তু ডান থেকে লিখে লিখে বাম দিকে আসে, তাই না? মানে জি স্যার। অ্যারাবিক লেখাগুলো হয় ডান দিক থেকে বামে আসে। তো এখন একটা যেরকম একটা ফানি একটা ব্যাপার আছে, যেমন এনার্জি ড্রিঙ্কের একবার একটা বিজ্ঞাপন করা হয়েছিল। সো বিজ্ঞাপনটা এরকম ছিল যে কোন একটা কোম্পানি বানাইছে বিজ্ঞাপনটা, যে একটা মানুষ, চিকন মানুষ বাম পাশে দিয়ে রাখছে, দিয়ে তার মাঝখানে এনার্জি ড্রিঙ্কসটা দিছে, ডান পাশে একটা মোটা মানুষ দিছে। তার মানে আপনি এই ড্রিঙ্কসটা খাইলে আপনি হচ্ছে মোটা হয়ে যাবেন। ঠিক আছে, এটাই বুঝাইছে যে বাম থেকে ডানে, কারণ নর্মাল পার্সপেক্টিভ তো এটাই। এখন এই সেম মনে করো তোমার কি বলা যায় এটাকে, আমরা যদি ওই যে বিভিন্ন ধরনের দেখি না, তোমার বড় বড় বিল বোর্ড দেখি না, বিল বোর্ডে আর কি এরকম বানাইছে যে বাম পাশে একজন চিকন মানুষ, মাঝখানে এনার্জি ড্রিঙ্ক, ডান পাশে একজন মোটা মানুষ। এখন এই সেম বিলবোর্ড যদি তুমি সৌদি আরবে দাও, তারা কিন্তু উল্টা বুঝবে, যে তারা দেখবে যে একটা মোটা মানুষ ছিল এনার্জি ড্রিঙ্ক খেয়ে চিকন হয়ে গেছে। মানে এটা কিন্তু একটা নেগেটিভ, মানে তারা যে কমিউনিকেশনটা করতে চাচ্ছে বা তারা যে কি বলা যায় মানে যে জিনিসটা তাদেরকে কমিউনিকেট করতে চাচ্ছে কোম্পানি, ওইটা আসলে তারা বুঝতেছে না, তারা উল্টাটা বুঝতেছে, কারণ তাদের কালচার বা তাদের মানে ব্যাপারটা ডিফারেন্ট। সো দ্যাটস ওয়াই দেখা গেছে যে তোমার এক্সট্রা কস্টিং চলে আসবে তখনই যখন তুমি কান্ট্রি টু কান্ট্রি তোমার কি করতে যাবা, মানে এক্সট্রা প্রমোশনাল অ্যাক্টিভিটিস ডিজাইন করতে যাবা, তখন দেখা যাচ্ছে তোমার কি করবে, কস্ট ইনক্রিজ করে যাবে। দেন প্রোডাক্ট অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার আছে, যে তোমার ওই দেশের রিকোয়ারমেন্ট ওয়াইজ তোমাকে প্রোডাক্ট ডিজাইন করা। যেমন বাংলাদেশি মানুষ মনে করো তোমার আমের জুস খায়, এখন অন্য দেশে তো আমের ফ্লেভার তাদের কাছে নাও ভালো লাগতে পারে, তারা যেটা বেশি পছন্দ করে বা তাদের দেশে যেটা চলে বেশি, তোমাকে ওইটা ইউজ করতে হবে এক্ষেত্রে। তারপর হচ্ছে ইনফরমেশন, তোমার ওইখানে মার্কেট অ্যানালাইসিস করার একটা ব্যাপার থাকে, যে তুমি চাইলেই মার্কেট সম্পর্কে ইজিলি ডেটা কালেক্ট করতে পারবে না, যেটা তুমি তোমার যে ওন কান্ট্রি আছে সেখানে তুমি চাইলেই বিশাল একটা ডেটা বেজ আছে যেখান থেকে তুমি ডেটা কালেক্ট করে নিয়ে আসতে পারবা, যে মার্কেট ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, যেটা তুমি অন্য দেশের ক্ষেত্রে তুমি পারবা না চাইলো। সো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এক্সপোর্টিং। অ্যান্ড ইম্পোর্টিং এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে, আর আরো আছে। যেমন তোমার এখানে আরেকটা কথা বলা হয়েছে যে তোমার লস অফ কান্ট্রিজ রেপুটেশন ফর লো কোয়ালিটি প্রোডাক্ট। এখানে আরেকটা জিনিস আছে, তোমার কোয়ালিটি অবশ্যই এনশিওর করতে হবে, যে তুমি দেশকে রিপ্রেজেন্ট করতেছো কাইন্ড অফ। সো তোমার কোন একটা প্রোডাক্ট যদি বাইরের দেশে গিয়ে স্ক্যান্ডাল তৈরি করে, তাহলে কিন্তু এটা দেশের রেপুটেশনের একটা ব্যাপার থেকে যায়। সো অলওয়েজ কোয়ালিটিটা এখানে ফার্স্ট প্রায়োরিটি দেয়া লাগে। আর লাস্ট
স্লাইড আমাদের আজকে, সেটা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ অফ ইম্পোর্টিং। ইম্পোর্টিং এর ক্ষেত্রে দেখা গেছে যে তোমার হচ্ছে যে তুমি চাইলেই অ্যাডভান্টেজ কি, তুমি চাইলেই অনেক অপশন আছে তোমার কাছে, অনেক দেশ এই প্রোডাক্ট সেল করে, তুমি বেস্ট সোর্স থেকে প্রোডাক্টটাকে নিয়ে আসতে পারবা চাইলেই। এবং তুমি আরেকটা যদি তোমার টার্গেট থাকে যে আমি কম দামে প্রোডাক্টই করব, তাহলে এটারও অপশন আছে যে এখানে 10টা দেশ হচ্ছে প্রোডাক্টটা বেচতেছে, তুমি চাইলে সবার মধ্যে যেহেতু কম্পিটিশন আছে, কে তোমার কাছে প্রোডাক্টটা সেল করতে পারবে। তো এখানে একটা দামের একটা ব্যাপার থাকে যে তুমি কম দামে প্রোডাক্টটাকে আনতে পারবা, এবং মানুষের কম দামে এবং ভালো প্রোডাক্ট যেহেতু তুমি সোর্সিং করতেছো, এতে করে মানুষের লাইফের কোয়ালিটি ইনক্রিজ করবে। মানুষ ভালো প্রোডাক্ট পাবে কম দামে, এতে করে মানুষের লিভিং যেই ইয়াটা আছে সেটা ইনক্রিজ করবে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে দেখা গেছে তোমার ট্যাক্সের একটা বিশাল ব্যাপার থাকে, যে ইম্পোর্টেড সাবস্টেন্সের উপরে একটা বিশাল অ্যামাউন্টের ট্যাক্স গভর্নমেন্ট হচ্ছে আরোপ করে দেয়। সো এই আরোপ করা ট্যাক্সটা তোমার এখানে কস্টে ইম্প্যাক্ট ফেলবে, যে তোমার ট্যাক্স, ইভেন তোমার ট্রান্সপোর্টেশন, তুমি এটাকে যে নিয়ে আসবে অন্য দেশ থেকে, এটার একটা কস্টিং আছে। তার মানে এখানে ট্যাক্স প্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন, এই জিনিসগুলো তোমার মূল দামের সাথে অ্যাড হয়ে যাবে, যেটা মেবি নর্মাল দামের চেয়ে বেশি হয়ে যেতে পারে। আর গভর্নমেন্ট রেস্ট্রিকশন আছে একটা জিনিস, যে আমি বলছি যে তুমি যে কোনো প্রোডাক্ট আনতে চাও, গভর্নমেন্টের কিছু গাইডলাইন্স আছে যে তুমি কি টাইপের প্রোডাক্ট বাংলাদেশে আনতে পারবা, এবং কি কি রিকোয়ারমেন্ট, তোমাকে আগে অ্যাপ্রুভাল নিতে হবে গভর্নমেন্ট থেকে যে আমি এই প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাচ্ছি। সো এই ব্যাপারগুলা এখানে তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। সো দিজ আর দা থিং অফ, মানে মেইনলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এক্সপোর্ট ইম্পোর্ট আসলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হুম, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। রেসপন্স করতেছে না কেন? আচ্ছা, মোটামুটি বুঝছো তো সবকিছু নাকি? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে নেক্সট উইকে আর আমরা একটা ক্লাস পাবো